তো এখানে তোমাকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হবে কেন? কারণ যদি এই বাক্যটা পরীক্ষায় থাকে, কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষায় থাকে, যদি বলা হয় যে সিম্পল করতে হবে, সেক্ষেত্রে তোমাকে এই কমপ্লেক্স সেন্টেন্স কোন অংশে কাজ করতে হবে সেটা বোঝার জন্য কিন্তু এই দুটা ক্লজ চিনতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছো ফাতিয়া? আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কণ্ঠ শোনা আছে তো, শিওর না? জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে ক্লাস শুরু করি আজকে, হ্যাঁ? জি স্যার। ইনশাল্লাহ আজকে আমাদের পড়াশোনার বা আলোচনার বিষয় হচ্ছে আহ, গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কি কি, সেন্টেন্স। এবং আমরা এই বাক্যগুলো কিভাবে চিনব। কারণ একটা জিনিস যদি আমরা না চিনি, সিম্পল সেন্টেন্স কোনটা, তার বৈশিষ্ট্য কি, তার গঠন কেমন, হ্যাঁ, আবার কমপ্লেক্স সেন্টেন্স দেখতে কেমন, সেখানে কি কি থাকে, কিভাবে থাকে, কোন কনজাংশন গুলো থাকে, কোন কনজাংশন গুলো থাকলে আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স ধরে নেব, চিনব। তারপরে কম্পাউন্ড সেন্টেন্সে কোন কনজাংশন গুলো থাকে, সেগুলো বাক্যের বৈশিষ্ট্য কেমন, যদি ইত্যাদি না বোঝা যায় তাহলে সেই বাক্যগুলো দিয়ে কিন্তু কোনো গ্রামার করা যাবে না। অর্থাৎ তাদের সম্পর্কে তোমাকে জানতে হবে, চিনতে হবে। হ্যাঁ, বাক্য দেখলে চিনতে হবে, মুখস্থ করলে চলবে না। হুম। তো তারই উদ্দেশ্যে আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার সেই সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, হ্যাঁ? জি স্যার। আহ, দেখা যাচ্ছে না স্ক্রিন? জি স্যার। নেম অফ সেন্টেন্স, এরপরে এক্সাম্পল, এরপরে চেনার উপায় দেখা উপায়। যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, আমরা প্রথমেই সেন্টেন্সের নাম জানবো। দেখো, সিম্পল সেন্টেন্স দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আর এটা তোমার লেখার দরকার নেই এখন, হ্যাঁ, তুমি জাস্ট আলোচনা শোনো। আমি তোমাকে এটা পিডিএফ কপি পাঠিয়ে দেবো, হ্যাঁ? স্যার, এটার কপি আমার কাছে আছে। এটার কপি কি তোমার আগের কাছে যে শীটের মধ্যে। শীটের মধ্যে আছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে তো আছে, জাস্ট তুমি আলোচনা শোনো, হ্যাঁ? আর এখানে বিষয়গুলো কিভাবে আছে এবং কি কি বিষয় আমাদের জানতে হবে, হ্যাঁ, সেই বিষয়টা তুমি দেখো। এগুলা চেনার উপায়, এগুলা জানার পরে আমরা চেঞ্জিং এ চলে যাবো, হ্যাঁ? দেখি আজকে কতদিন আমরা শেষ জি করতে স্যার। পারি। আচ্ছা, সিম্পল সেন্টেন্স এর বাংলা অর্থ হলো সরল বাক্য। তো সিম্পল সেন্টেন্সের মধ্যে কি কি থাকবে? সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে। কি থাকবে? ফিনিট ভার্ব থাকবে। হ্যাঁ, একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব। আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম যে ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার, ফিনিট ভার্ব আর নন ফিনিট, তাই দুই না? প্রকার, ফিনিট, হুম। নন ফিনিট ভার্ব। এখন এই ফিনিট ভার্বটা কিন্তু বুঝতে হবে, একটা বাক্যের, সিম্পল বাক্যের মধ্যে একাধিক ভার্ব আসতে পারে। অর্থাৎ ভার্বের যে পাঁচটা ফর্ম রয়েছে, তাই না? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট হুম। পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, এস বাই এস ফর্ম। এই ফর্মগুলো, পাঁচটা ফর্মের মধ্যে এখানে ফিনিট ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোর কাজ শেষ হয়ে যায়, ভার্বের কাজ ফিনিশ বোঝায়, তাই না? সেগুলো হচ্ছে ফিনিট ভার্ব। এরকম যদি একটি সাবজেক্ট থাকে এবং একটি ফিনিট ভার্ব থাকে, যেমন দেখো, আমরা আমি বললাম যে আমি ভাত খাই, তাই না? আই ইট রাইস। জি আমার স্যার। কথা কি শেষ হয়েছে না? হুম। শেষ হয়েছে। তাহলে এখানে ইটটা হলো ফিনিট ভার্ব। কি ভার্ব? ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব। কারণ কি, তার কাজ শেষ বুঝাইছে, মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করে দিয়েছে। আর যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ না করে, সেগুলো হচ্ছে নন ফিনিট। কিরকম? যেমন আমি ভাত খেতে খেতে বই পড়লাম। আমি ভাত খেতে খেতে বই বই পড়লাম। পড়লাম। তাহলে এখানে কাজ আসছে কয়টা? একটা হলো খেতে খেতে, আর একটা হলো বই বই পড়লাম। পড়া। পড়া একটা কাজ। তাহলে এই বাক্যের মধ্যে কিন্তু দুইটা কাজ আসছে। একটা হলো ভাত খেতে খেতে আমি বই পড়লাম, তাহলে পড়লাম একটা কাজ, খেতে খেতে খাওয়া একটা কাজ। তো আমি যদি এরকম বলি যে আমি ভাত খেতে খেতে, তাহলে কি আমার মনের কথা শেষ হবে? না। শেষ হবে না। তাহলে এখানে কিন্তু খেতে খেতে কথাটা হলো একটা নন ফিনিট ভার্ব। কি ভার্ব? নন ফিনিট ভার্ব। নন নন ফিনিট ফিনিট ভার্ব, ভার্ব। ঠিক আছে। আচ্ছা, আর পড়লাম কথাটা হচ্ছে সমাপিকা। কারণ কি, আমার মনের কথা সে শেষ করছে।
তাই না? আমি ভাত খেতে খেতে বই পড়লাম। বই পড়লাম। তাহলে এখানে ফিনিট ভার্ব কোনটা? রিড, ঠিক না? পড়লাম। আচ্ছা, তাহলে হুম। এখানে ইংরেজিটা কি হচ্ছে? আই রেড বুক ইটিং রাইস। ইটিং রাইস। ইটিং রাইস। আমি ভাত খেতে খেতে বই পড়লাম, তাই না? তাহলে ইটিং, এই যে ভার্বের সঙ্গে আইন যোগ হয়ে গেল, এটা কিন্তু এখানে কিন্তু একটা নন ফিনিট ভার্বের মতো কাজ করলো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এরকম ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব তিন রকম আছে। প্রেজেন্ট নন ফিনিট ভার্ব হচ্ছে তোমার হ্যাঁ, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, তিন রকমের আছে। ঠিক আছে। আহ যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা এদিকে আসি যে আমাদের কোনটা হচ্ছে ফিনিট বোঝায়। ফিনিট বোঝায় হচ্ছে যে ভার্ব দ্বারা হলো শেষ হয়ে যায়, দুই ভাবের কাজ শেষ আমার হয়ে মনের যায়। কথা শেষ হয়ে যায়। বাক্যের মধ্যে আরো একাধিক ভার্ব থাকতে পারে, থাকুক, সমস্যা নেই। তো যেটা দ্বারা আমার কাজ শেষ হবে সেটা হচ্ছে ফিনিট ভার্ব। এরকম একটা ফিনিট ভার্ব থাকবে এবং সেই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকবে। আর তোমাকে কিন্তু সাবজেক্টের তালিকা দেওয়া আছে, তাই না? পার্সোনাল তালিকা পাওনি তুমি? জি স্যার। ওই যে আই, মি, মাই, মাইন, জি স্যার। সেখানে আই হলো সাবজেক্টিভ কেস, মি হলো অবজেক্টিভ কেস, আর মাই, মাইন হলো পজিটিভ কেস। পসেসিভ কেস, তাই না? এখানে কিন্তু একটা তোমাকে ভার্বের, সরি, পার্সোনাল তালিকা দেওয়া আছে এবং সেখানে জি স্যার। কেস সহ আলোচনা করা আছে। আম, তোমার পার্সন, নাম্বার, জেন্ডার, কেস, এক তালিকার মধ্যে তিন চারটা আইটেম শেষ করা আছে। এই তালিকা তোমার কাছে আছে, তাই না? জি আচ্ছা, স্যার। তাহলে নিশ্চয় তুমি সাবজেক্ট গুলা চিনবে, সাবজেক্টিভ কেস গুলা চিনবে। আচ্ছা, এখন তাহলে সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলবো? তাহলে যে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, থাকবে। তাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স সিম্পল বলবো। সেন্টেন্স। যেমন দেখো, এখন উদাহরণ খেয়াল খেয়াল করো। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। লাইফ। এই বাক্যের মধ্যে একটু খেয়াল করো যে সাবজেক্ট হলো কয়টা? দুইটা। ইউ হলো, একটা সাবজেক্ট। ইউ হলো একটা সাবজেক্ট, তাই না? ইউ সাবজেক্ট কেন? এক কারণ এখানে একটা মোডাল ভার্ব আছে ক্যান, আর মোরাল verb ভার্ব। ভার্ব আছে কি? প্রসপার। দেখছো? প্রসপার। আচ্ছা, ক্যান প্রসপার, সমৃদ্ধি লাভ করতে পারা। এখানে দেখো ওয়ার্কিং কিন্তু আইন যোগ করে একটা ভার্ব আছে, তাই না? যে ভার্বটা কিন্তু এখানে তোমার নন ফিনিট ভার্ব হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? জি যে স্যার। বাক্যের মধ্যে দুটা ভার্ব আছে, কিন্তু দুটা ভার্ব থাকলে যে আমরা বলবো যে এটা অন্য কোনো সেন্টেন্স, তা না। এখানে এটা হলো নন ফিনিট ভার্ব যার কাজ শেষ হয়নি। যেমন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা বা কঠোর পরিশ্রম করে, এ কথা বললে কি কাজ শেষ হয়? শেষ না। হয়। তাহলে যখন বলবো যে কঠোর পরিশ্রম করে ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সমৃদ্ধি লাভ করতে পারো, তাহলে এই কথাটা বললে, যে সমৃদ্ধি লাভ করতে পারো কথা বললেই আমার কথা শেষ হয়। কিন্তু এই ওয়ার্কিং কথাটা দ্বারা কাজ শেষ হয় না, সেজন্য এটা কিন্তু নন ফিনিট ভার্ব এই বাক্যের মধ্যে। নট বিন ভার্ব। আচ্ছা, তাহলে এইখানে দেখো আমরা একটা ফিনিট ভার্ব পেলাম কোনটা? প্রসপার, প্রসপার। তাই না? আর সাবজেক্ট পেলাম কোনটা? ইউ। ইউ। তাহলে এখানে কিন্তু আর অন্য কোনো ফিনিট ভার্ব নেই। ক্লিয়ার? নেই। তাহলে এই জি স্যার। বাক্যটা হলো একটা সিম্পল সেন্টেন্স। আমার কথা কি বোঝা আসছে? জি স্যার। হ্যাঁ। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে অবশ্যই আমরা একটা সাবজেক্ট পাবো এবং একটা ফিনিট ভার্ব পাবো। এখানে অন্য কোনো তোমার সাবজেক্ট, একাধিক সাবজেক্ট বা একাধিক ফিনিট ভার্ব থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। সেম ভাবে নিচের বাক্যগুলো খেয়াল করো। উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। প্রসপার ইন ঠিক লাইফ। এই বাক্যটাকে এখানে নেগেটিভ করে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে বা সমৃদ্ধি লাভ করতে পারবে। আর এখানে বলা হচ্ছে কঠোর পরিশ্রম ছাড়া তুমি সফলতা বা সমৃদ্ধি অর্জন লাভ করতে করতে পারবে না। পারবে না। কি ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এরপর দেখো, ইন স্পাইট অফ হিজ বিং পোর, সে গরিব হওয়া সত্ত্বেও, অর্থাৎ গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে দেখো হি হলো একটা সাবজেক্ট এবং ইজ হচ্ছে এখানে একটা ফিনিট সাহায্যকারী ভার্ব। ভাবে। ফিনিট ভার্ব এখানে কিন্তু ইজ সাহায্যকারী ভার্ব নয়। ইজ কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব নয়। এটা একটা সমাপিকা ক্রিয়া, যেটা আমার মনের কথা শেষ করার জন্য আসছে। সমাপিকা ক্রিয়া এটা কি? ফিনিট ভার্ব। সমাপিকা ক্রিয়া। কারণ ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব আবার দুই রকম। কয় রকম? দুই রকম। ফিনিট ভার্ব দুই রকম আছে। একটা হলো তোমার প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে হেল্পিং ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব আর হেল্পিং প্রিন্সিপাল ভার্ব। ভার্ব, হেল্পিং ভার্ব। কিন্তু এর ভার্ব। আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব।
লিঙ্কিং ভার্বটা হচ্ছে তোমার যে ভার্ব সাবজেক্ট এবং এর অবজেক্টের মধ্যে লিঙ্ক করে, কি করে, লিঙ্ক ও, করে। সংযোগ স্থাপন করে। হ্যাঁ, সংযোগ স্থাপন করে। সে কোনো মূল ভার্বকে হেল্প করে না। দেখো এই ইসটা কিন্তু কোনো মূল ভার্বকে হেল্প করতেছে না, করতেছে। না। আমরা জানি যে টু বির পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এই টু বিটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি যার বসে, এবং এরপরে মূল ভার্ব আসলে আইএনজি হয়। কিন্তু খেয়াল করে দেখো এই ইজের পরে কোনো হেল্পিং ভার্ব নাই, কোনো মূল ভার্ব নাই, আছে? না। তাহলে তাহলে এই ইজটা কিন্তু কাউকে হেল্প করতেছে না। হেল্প করতেছে না বিধায়ী সে হচ্ছে হেল্পিং না। যে হেল্প করে সেই হচ্ছে হেল্পিং ভার্ব, বুঝতে পারছো? মানে তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী যদি এখানে একটা আইএনজি ফর্ম আসতো তাহলে এটা হেল্পিং হেল্পিং ভার্ব ভার্বের হতো, কাজ করতো। কিন্তু এটা হেল্পিং ভার্ব হচ্ছে না কেন? কারণ এটা কাউকে হেল্প করতেছে না। তো কি করতেছে সেখানে? এখানে সে হিটা কেমন, সাবজেক্টটা কেমন সেটা বোঝাচ্ছে। হি এর গুণ দেখো, হি হচ্ছে অনেস্ট, হি কেমন, সৎ। অনেস্ট। তাহলে হি এর কোয়ালিফিকেশন বর্ণনা দিচ্ছে, এইটা হচ্ছে হিকেই বর্ণনা দিচ্ছে, সাবজেক্টকেই বর্ণনা দিচ্ছে। অর্থাৎ সাবজেক্ট এবং এর পরে যে আহ, তোমার গুণাবলী অবজেক্ট। আছে সেগুলোর মধ্যে সে কানেকশন স্থাপন করতেছে, অর্থাৎ লিঙ্ক করতেছে। সেজন্য এটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে সাবজেক্টটা কেমন সেটা প্রকাশ করার জন্য সাবজেক্ট এবং তার গুণাবলীর মধ্যে, তার কোয়ালিফিকেশনের মধ্যে সে লিঙ্ক করতেছে, সাবজেক্টকে জি ডেসক্রাইব স্যার, বুঝতে করতেছে, সাবজেক্ট পেরেছি। কেমন। এই ধরনের ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? জি স্যার। কিন্তু এইখানে কিন্তু সে আমার কথা শেষ করতেছে, আমার বাক্যর অর্থ প্রকাশ করার জন্য সে কি করতেছে, আমাকে হেল্প করতেছে। তার মানে কি এখানে কিন্তু সে ফিনিট ভার্ব হিসেবে কাজ করতেছে, কি ফিনিট করতেছে? ভার্ব। কারণ ফিনিট ভার্ব থেকেই কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্বের প্রকারগুলো চলে আসছে। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে ইসটা এখানে তোমার, আমরা জানি লিঙ্কিং ভার্ব, কিন্তু সে ফিনিট ভার্বের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? ফিনিট ভার্বের ফিনিট অন্তর্ভুক্ত। ভার্বের অন্তর্ভুক্ত। ফিনিট ভার্ব থেকেই সে বিভাজন হয়ে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম, ঠিক ফিনিট আছে। ভার্ব। হ্যাঁ, আর এইখানে দেখো এই যে বিইং, আরো একটা ভার্বকে আইন যোগ করে, এটা কিন্তু নন ফিনিট ভার্বের অন্তর্গত। সেজন্য আমরা কিন্তু এটা ফিনিট ভার্ব ধরবো না। ক্লিয়ার? তাহলে এই বাক্যের মধ্যে জি স্যার। কিন্তু আমরা কি পেলাম, একটা সাবজেক্ট পেলাম, একটা ফিনিট ভার্ব পেলাম। ক্লিয়ার? ফিনিট ভার্ব। আচ্ছা, সেম ভাবে নিচের বাক্যগুলো আছে দেখো, বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এলো। তাহলে হি একটা সাবজেক্ট আর কেম হচ্ছে একটা ফিনিট ভার্ব। ক্লিয়ার? ফিনিট ভার্ব। এরপর দেখো এই বাক্যের মধ্যে, বিকজ অফ হিজ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে, হি ক্যান নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে না। পারলো না। হ্যাঁ, পারে না। তাহলে এখানে কিন্তু আমার একটা হি হলো সাবজেক্ট, আর যে গোটা হলো গো হলো ফিনিট ফিনিট ভার্ব। ভার্ব। আর ক্যান নট, ক্যান হচ্ছে মডাল ভার্ব, আর ভার্বটা নেগেটিভ আছে। এরপর দেখো, হি ইজ টু অনেস্ট টু টেল এ অনেস্ট। লাই। একটু ভালোভাবে খেয়াল করে দেখো এই বাক্যটা দেখো কেমন। হি ইজ টু অনেস্ট টু টেল এ লাই। এই বাক্যের মধ্যে বলতো ফিনিট ভার্ব কোনটা? টেল একটা টেল। ভার্ব আছে, দেখো টেল একটা ভার্ব আছে, ইজ একটা ভার্ব আছে, তাহলে ফিনিট কোনটা বলো? টেল। না, টেল ফিনিট না। দেখো টেলের আগে টু আছে। আমি তোমাকে একটু ও, আগে বলে আসছি যে নন ফিনিট ভার্ব তিন প্রকার। কয় প্রকার? নন ফিনিট ভার্ব তিন প্রকার। তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হলো পার্টিসিপল, একটা হলো জিরান্ড, একটা হলো জিরান্ড। জিরান। তো টু সহ ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়, টু সহ ভার্বকে ইনফিনিটিভ ইনফিনিটিভ ভার্ব বলা ভার্ব। হয়। অর্থাৎ যদি ভার্বের আগে টু দেওয়া হয় তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভ। নন ফিনিটিভ অন্তর্গত। কিসের অন্তর্গত? নন নন ফিনিট, এর ফিনিটের। কাজ শেষ হয় না। টুটেল মানে বলতে, টুটেল মানে কি, বলতে। বলতে। ঠিক আছে, এরকম অর্থ প্রকাশ করে। আচ্ছা, তাহলে এখানে যদিও এই বাক্যের মধ্যে ভিন্ন অর্থ প্রকাশ করতেছে, টুটা ভিন্ন অর্থ প্রকাশ করতেছে, তারপরে আমরা টু সহ ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলি। ক্লিয়ার? ইনফিনিটিভ ভার্ব। যদিও জি এই স্যার। টুটা এই বাক্যের মধ্যে তার নিজস্ব অর্থ বহন করে না, সে ভিন্ন অর্থ বহন করে, নেগেটিভ অর্থ বহন করে। আর এই দেখো ইসটা হলো এখানে তোমার ফিনিট ভার্ব। ভার্ব হিসেবে কাজ করেছে, এবং তার পূর্বে সাবজেক্ট আছে, তার পূর্বে কি আছে, সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে হি ইজ টু অনেস্ট টু টেল এ লাই, সে এতই সৎ যে
মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। পারে না। এই দেখো আমি বললাম মিথ্যা বলতে, এই যে বলতে, টু টেল মানে কি বলতে, টু ইট মানে কি খেতে, টু গো মানে যেতে। যেতে, টু ক্যাচ মানে ধরতে। ধরতে, টু সে মানে বলতে। বলতে, টু ডিসকাস মানে আহ কি আলোচনা বলে, করতে, আলোচনা করতে। তারপরে টু রিড মানে পড়তে। পড়তে, পড়তে বললে কাজ শেষ হয় না কিন্তু। তাহলে এগুলো হুম। কিন্তু কাজ শেষ হয় না, এগুলো হচ্ছে নন ফিনিট, ফিনিশ হয় না যার কাজ, সেটা হচ্ছে নন ফিনিট। তাহলে এখানে কিন্তু টু টেল হচ্ছে একটা নন ফিনিট ভার্ব। তাহলে তুমি নন তো ফিনিট। বুঝতে পারছো কোনটা ফিনিট, ইজটা এখানে জি ফিনিট স্যার। হিসেবে কাজ করতেছে, ক্লিয়ার? যদিও এটা জি স্যার। লিঙ্কিং ভার্ব, যদিও এটা লিঙ্কিং। লিঙ্কিং। তাহলে এখানে কিন্তু আমরা একটা সাবজেক্ট পেলাম হচ্ছে হি, আর একটা ফিনিট ভার্ব পেলাম হচ্ছে ইজ, ইজ। আর টু টেলটা হচ্ছে কি নন ফিনিট নন ভার্ব, ফিনিট। মানে ইনফিনিট। তাহলে এখানে কিন্তু এই ব্যাকরণের মধ্যে সিম্পল বাক্যের বৈশিষ্ট্য রয়েছে, বিধায় আমরা একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব পেলাম, বিধায় এটা সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার? সিম্পল সেন্টেন্স। এরপর দেখো জি এখানে স্যার। উই ওয়েন্ট টু মার্কেট টু বাই বুকস, আমরা বই কিনতে বাজারে গেলাম, বই কিনতে বাজারে বাজারে গেলাম। গেলাম। এখানে খেয়াল করে দেখো, উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গেলাম টু বাই বুকস, বই কিনতে। এখানে বলো ফিনিট ভার্ব কোনটা? বাই। না, টু বাই আছে, এটা হ্যাঁ, নন ফিনিট গুড। হবে। এই তো টু বাই, এটা ওয়েন। কিন্তু নন ফিনিট, এটা নন নন ফিনিটের ফিনিট। অন্তর্গত, ইনফিনিটিভ ভার্ব এটা। তাহলে ওয়েনটা হলো ফিনিট ভার্ব, এখানে ওয়েনটা কি ইনফিনিট ফিনিট ভার্ব। ভার্ব। আর ওয়েনটাই কিন্তু আমাকে সাহায্য করে আমার কথা ফিনিশ হতে, যেমন আমি বাজারে গেলাম বই কিনতে, আমি বই কিনতে বাজারে গেলাম। তাহলে বাজারে গেলাম, যখন গেলাম বললাম তখন আমার কথা শেষ হলো। আমি বই কিনতে এ কথা বললে কি শেষ হবে? আমি বই না। কিনতে হবে না, বাজারে গেলাম বললে আমার কথা শেষ হবে। তাহলে নিশ্চয়ই তুমি সিম্পল সেন্টেন্স বুঝতে পারছো যে একটা বড় বাক্য হলেই হয় না, যদি সেই বাক্যের মধ্যে একাধিক ভার্ব থাকে তাতেও আমাদের কিছু আসে যায় না। কিন্তু যদি আমি সেই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ফিনিট ভার্ব। ভার্ব পাই, তাহলে আমি সেই বাক্যকে কি বলবো? সিম্পল সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স বলবো। আর আমাদের কেন এই বাক্য চিনতে হবে? কারণ যখন আমরা এই বাক্যকে অন্য বাক্যে চেঞ্জ করব, যখন অন্য বাক্যে আমরা চেঞ্জ করব, তখন এই বাক্যটাকে ভেঙে আমরা কিভাবে অন্য বাক্যে যাব সেটা আমাকে বুঝতে হবে। আর আমি যদি প্রথম বাক্যটাই না চিনি তাহলে পরবর্তী বাক্যে কিভাবে যাব? কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই বিষয়গুলো কিন্তু নর্মালি স্টুডেন্টরা বোঝে না, বিধায় ওই যে এক বাক্য থেকে আরেক বাক্যে কিভাবে গেল, সেখানে যা কিরকম অর্থ দাঁড়ালো, কেন এরকম হলো, দুই দুই রকম দুইটা বাক্য হয়ে গেল, কমপ্লেক্সে গেলে তো দুটো বাক্য হবে, কম্পাউন্ডে গেলে দুইটা বাক্য হবে। সেই দুইটা বাক্য আমরা এই বাক্যকে ভেঙে কোন অংশ থেকে ভাঙবো, কোন অংশ থেকে ভাঙলে আমরা দুইটা বাক্য পাবো কম্পাউন্ডে বা কমপ্লেক্সে, এটা বোঝে না বাচ্চারা। ওরা জাস্ট ওই নিয়ম থেকে নিয়ম দেখে দেখে বোঝে যে এরকম থাকলে এরকম হয়, কিন্তু ঘটনা কি ঘটছে এটা বোঝে না। মূল ঘটনাটা যদি বোঝে তাহলে কিন্তু ওদের আর ওই ওইগুলা ভুলে যায় না, বুঝছো? জাস্ট মুখস্থ করে, বারবার পড়ে, সেজন্য হয় না। কিন্তু বুঝে পড়লে, যদি বুঝে পড়া যায় যে আমি সিম্পল বাক্য ছিল এটাকে কিভাবে আমি কমপ্লেক্সে নিলাম, কিভাবে কম্পাউন্ডে নিলাম, তখন কিন্তু এটা বেশি দিন মনে থাকে এবং তারা এটা আহ, ভালো করতে পারে পরীক্ষায়, বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। এখন এই বাক্যগুলো ডান পাশে দেখো চেনার উপায় দেওয়া রয়েছে। যদিও আমি তোমাকে এখানে বললাম যে আমরা কিভাবে চিনবো, তারপরে দেখো এখানে অতিরিক্ত কিছু জিনিস দেওয়া রয়েছে, যে জিনিসগুলো চিনলে আমরা সিম্পল সেন্টেন্স সহজ চিনতে পারবো। হুম, দেখো সিম্পল বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, এটা তো আমরা আলোচনা করলাম। আচ্ছা, বাক্যটি কিরকম থাকে? বাক্যটি দেখো নর্মালি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপরে ডট 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 মানে কি আরো বাক্য থাকবে, এরকম ভাবে শুরু হয় বাক্যগুলো। অর্থাৎ একটা বাক্যের মধ্যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি পাওয়া যাবে সিম্পল বাক্যের মধ্যে। কথা কি বুঝতে পারছো? জি যেটা স্যার। কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্যে এ ধরনের কথা থাকবে না, যে বা এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। এরপর এটা কিন্তু বাক্যের শুরুতে থাকতে পারে, আবার মাঝেও থাকতে পারে, বাক্যের শুরুতে থাকতে পারে, মাঝেও মাঝেও থাকতে থাকতে পারে। পারে, বা শেষের দিকেও থাকতে পারে, একটা বাক্যে থাকলেই হলো এগুলা। এরপর দেখো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপর দেখো ইনস্পাইট অফ থাকবে। সিম্পল বাক্য ভার্ব প্লাস অবশ্যই ইনস্পাইট অফ আইএনজি। থাকবে, ইনস্পাইট অফ বাক্য দেখলে আমরা বুঝবো যে এটা সিম্পল বাক্য। এরপরে ভার্ব প্লাস আইএনজি, দেখবে একটা বাক্য ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, যেমন দেখো যে এখানে এই যে বিং, বি একটা ভার্ব এর সঙ্গে আইএনজি দিয়ে শুরু হয়েছে, এখানে দেখো ইনস্পাইট অফ দিয়ে শুরু হয়েছে, এখানে উইদাউট দিয়ে শুরু হয়েছে, এখানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাই না?
এরপরে জি দেখো স্যার। বিকজ অফ দিয়ে থাকবে, বাক্যগুলো বিকজ অফ দিয়ে থাকবে। এই যে বিকজ অফ, দেখছো? এরপরে দেখো জি টু স্যার। ডট ডট টু থাকবে, বাক্যের মধ্যে টু ডট ডট টু। টু। অর্থাৎ প্রথমে টি ডাবল ও টু থাকবে, আর পরে টিও টু থাকবে, এরকম থাকবে। জি স্যার। এরপরে টু প্লাস ভার, অথবা ইন অর্ডার টু প্লাস ভার, এরকম থাকতে পারে। শুরুতেই দেখবে যে এরকম বাক্য আছে যে টু প্লাস ভার দিয়ে শুরু হয়েছে, অথবা ইন অর্ডার টু। এটা মাঝেও থাকতে পারে, শুরুতে থাকতে পারে। জি স্যার। দেখা যাচ্ছে আমি যে মার্কিং করতেছি, দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো ওয়িং টু থাকবে, কি থাকবে? ওয়িং টু। উইং। এই যে বিকজ অফ আছে না, জি স্যার। বিকজ অফ আর ওয়িং টু কিন্তু একই জিনিস, কারণ বোঝায়। এই যে অন অ্যাকাউন্ট অফ কারণ বোঝায়, অন অ্যাকাউন্ট অফ এটা কারণ বোঝায়। এগুলো বাক্যে থাকলে সিম্পল সেন্টেন্স হবে। অফ ওয়ান্স, যদি এই কথাগুলো থাকে বাক্যে সিম্পল হবে। বাই ডিন্ট অফ, এই চিহ্নগুলো থাকলে সিম্পল হবে, কি হবে? ডিড মানে কি? বাই সিম্পল। ডিন্ট অফ মানে বলে, যেমন পড়াশোনার বলে সে ভালো রেজাল্ট করেছে, এরকম বলি না আমরা? হুম। হ্যাঁ, এরকম সেক্ষেত্রে এই বাই ডিন্ট অফ। মানে ভিত্তি বোঝায়। হ্যাঁ, বাই ডিন্ট অফ, যেমন পড়াশোনার বলে সে ভালো রেজাল্ট করেছে, মানে প্রচুর পড়তো তাই ভালো রেজাল্ট করেছে। হুম, তাহলে বাই ডিন্ট জি অফ স্যার। এরকম আসে যে বাই ডিন্ট অফ রিডিং মোর অ্যান্ড মোর শি মেড আ গুড রেজাল্ট, সে একটি ভালো রেজাল্ট করেছিল পড়াশোনার বলে, মানে প্রচুর পড়াশোনা করতো, পড়াশোনা না করলে হতো না, মানে মাথা ভালো না, কিন্তু পড়াশোনার বলে পড়াশোনা প্রচুর করতো, বিধায় ভালো সে রেজাল্ট। ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, যেমন আহ তুমি কিন্তু অনেক পড়াশোনা করো, পড়াশোনা খুব ভালোবাসো, পড়তে ভালোবাসো, বা টেবিলে বসো, তোমার বই পুস্তক, খাতা কলম পরিপাটি, তুমি এগুলা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখো, পড়ার পরিবেশটা সুন্দর, অর্থাৎ পড়াকে ভালোবাসো, অনেক পড়াশোনা করো, বিধায় কিন্তু তুমি এগিয়ে গেছো। ঠিক আছে, নর্মালি কিন্তু আমি তোমাকে বলছি যে আতিয়া তুমি অনেক পড়াশোনা করো, আমি যে বাড়ির কাজ দিই তুমি সেই বাড়ির কাজই করো, সেজন্য কিন্তু তোমাকে আমি ভালোবাসতাম, যে তুমি বাড়ির কাজ দাও, রেগুলার আসতে আমার কাছে, সেজন্য কিন্তু ভালোবাসতাম। যারা রেগুলার আসবে এবং বাড়ির কাজ করার চেষ্টা করবে, পারুক আর না পারুক, আমি যা বলছি সেগুলো করার চেষ্টা করছে, হ্যাঁ, এরকম স্টুডেন্ট আমার খুব ভালো লাগে। এবং এরা এক সময় কি হয়, গেইন করে, বুঝছো, তারাই কিন্তু সফল করে। আর অনেক ব্রেন ভালো, মিস করতেছে, যা বলতেছি সেটা অবহেলা করতেছে, তাহলে অবশ্যই সে ভালো করবে না। তাহলে ভালো করার জন্য প্রচুর ব্রেন দরকার না, ভালো করার জন্য শিক্ষকের গাইডলাইন মানা দরকার, নিজের সময়টাকে কাজে লাগানো দরকার। ঠিক আছে, তাহলে সে ভালো করবে। ভালো লাগার জন্য কিন্তু অনেক মেধা দরকার হয় না, বুঝতে পারছো? যাই হোক, ওদিকে জি। কথা বলে আরো বেশি কথা উঠে আসবে। কারণ পৃথিবীতে যারা জ্ঞানী বিজ্ঞানী ছিল তারা কিন্তু খুব ব্রেনই ছিল তা না, তারা খুব পরিশ্রম করত, খুব পড়াশোনা করত, খুব পরিশ্রম করত, কাজের সঙ্গে লেগে থাকতো। এই কাজের সঙ্গে লেগে থাকায় কিন্তু অধ্যবসায় বলা হয়, ইংরেজিতে পার্সিভারেন্স বলা হয়, সাধনা। যাই হোক, যেটা তোমার মধ্যে আছে আর কি। তো আমি আশা করবো তুমি এই 3 মাস ভালোভাবে লেগে থাকো, ইনশাল্লাহ ইংরেজি 2 পত্রে প্লাস আসবে। হ্যাঁ, আমি 2 পত্রই তোমাকে, যেখানে খুঁটিনাটি তোমার যেখানে প্রবলেম আছে, যে বিষয়ে তোমার লিখতে কষ্ট হয়, পারো না, মনে থাকে না, সেই বিষয়ে আমাকে বলবে যে স্যার এটাই আমার সমস্যা আছে, ইনশাল্লাহ সেটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, জি তাহলে স্যার, আমরা সিম্পল ইনশাল্লাহ। সেন্টেন্স বুঝে ফেললাম। এখন আমরা, স্যার। আচ্ছা, তোমার বাড়ির কাজ থাকবে কিন্তু এটাই, যে সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো। তুমি প্রয়োজনে বাক্যগুলো পড়ে ফেলবে, যাতে আমি 2 একটা বাক্য কিন্তু তোমাকে জিজ্ঞেস করবো যে একটা সিম্পল বাক্যের উদাহরণ দাও তো, সেজন্য তোমাকে কিন্তু সিম্পল বাক্য 2 একটা জানতে হবে। এরপরে যে চিহ্নগুলো তোমার খুব বলতে হবে। দেখো আমি নাম্বার দিয়ে ABC দিয়ে লিখছি, এভাবে তোমাকে ধারাবাহিকভাবে বলতে হবে। এভাবে জি বলবে স্যার। যে দুই সিম্পল বাক্য চেনার উপায়গুলো বলো তো আমাকে। তুমি এরকম বলবে স্যার সিম্পল বাক্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ফিনিট ভার্ব, এরপরে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ইন স্পাইট অফ ভার্ব প্লাস আইএনজি, বিকজ অফ, টু ডট টু, টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব, ওয়িং টু, অন অ্যাকাউন্ট টু, অফ ওয়ান্স, বাই ডিন্ট অফ, এভাবে ধারাবাহিকভাবে সুন্দরভাবে বলে দিবে, পারবা না? জি স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ। বলার চেষ্টা করবা। এলোমেলো হলে সমস্যা নাই, কিন্তু বলার চেষ্টা করবো ধারাবাহিকভাবে, অর্থাৎ যেন সুন্দরভাবে থাকে। আমি তো সুন্দরভাবে সাজিয়ে দিছি এভাবে। হ্যাঁ, জি এলোমেলো স্যার। কোনো জিনিস আমি পছন্দ করি না, জানো। আচ্ছা, আমরা 2 নম্বরে যাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্স, এর বাংলা অর্থ হলো জটিল বাক্য। এখানে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটা প্রিন্সিপাল বা মূল ক্লোজ থাকবে, কি থাকবে? মূল ক্লোজ। ক্লোজ। এখানে দেখো ক্লোজ কিন্তু এসে গেল। ক্লোজ হচ্ছে 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ,
তারপরে সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লোজ, ক্লোজ, একটা আছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। গুড। তো এখানে কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। হ্যাঁ, তাহলে যে বাক্যের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এটা হচ্ছে সংজ্ঞা। আমরা উদাহরণে চলে যাচ্ছি। দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। দেখো আমি কিন্তু এই সিম্পলের বাক্যটা নিয়ে আসছি। এই যে এই বাক্যটা কিন্তু নিয়ে আসছি, দেখছো এখানে জি স্যার। সেম বাক্য, অর্থ একই, জাস্ট গঠনটা আলাদা। হুম। তো এখানে কি হয়েছে দেখো, এখানে ইউ একটা সাবজেক্ট, ওয়ার্ক একটা ফিল্ড ভার্ব। আবার এখানে দেখো ইউ আর একটা সাবজেক্ট, এরপরে প্রসপার একটা ফিল্ড ভার্ব। তাহলে কয়টা ফিল্ড ভার্ব পেলাম? দুইটা। দুইটা ফিল্ড ভার্ব পেলাম এখানে আমরা, এবং দুইটা সাবজেক্ট পেলাম, দেখছো? এখানে দুইটা কিন্তু বাক্য আছে, আমরা যেটাকে বাক্য বলি না, আসলে এগুলা হচ্ছে ক্লোজ। এগুলা কি? ক্লোজ। তাহলে বড় বাক্যের অংশকে কিন্তু ক্লোজ বলে। বড় বাক্যের অংশকে ক্লোজ, ক্লোজ বলে। দেখছো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটাকে ক্লোজ বলবো আমরা, বাক্য বলবো না। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এখন সাবঅর্ডিনেট কোনটা ক্লোজ। সাবঅর্ডিনেট আর কোনটা প্রিন্সিপাল ক্লোজ এটা তোমাকে চিনতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা জি স্যার। খুব সহজে চিনব কিভাবে? যখন দেখবে যে যে অংশের আগে কনজাংশন রয়েছে, কি রয়েছে? কনজাংশন কনজাংশন। রয়েছে, এটা এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট। ক্লোজ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট। আর যে অংশের আগে কোনো কনজাংশন নেই, হ্যাঁ, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে চিনবে না? প্রিন্সিপাল ক্লোজ। চিনবে জি না? স্যার। হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে দেখো, ইফ মানে হলো যদি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, প্রসপার ইন তুমি লাইফ। জীবনে সমৃদ্ধি লাভ করতে সফল পারবে। হবে। হুম। এখানে দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে গরিব তবুও সে সৎ। এখানে বলো তো সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা আর প্রিন্সিপাল ক্লোজ কোনটা? হি ইজ অনেস্ট এটা প্রিন্সিপাল ক্লোজ, আর দো হি ইজ পোর এটা সাবঅর্ডিনেট হ্যাঁ, ক্লোজ। গুড, ভেরি গুড। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই তো বুঝতে পারছো। এখানে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু দুইটা ক্লোজ আছে এবং দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আছে। হতে পারে যে সেগুলো দেখতে একই রকম। দেখো এখানে হি ইজ, এখানে কি আছে? হি ইজ, ইজ। দেখতে কিন্তু একই রকম, তাই না? জি স্যার। এরপর এখানে দেখো, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি কেম ব্যাক হোম। যেহেতু সে ক্লান্ত ছিল তাই সে বাসায় ফিরে এলো। এখানে কিন্তু তোমার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এই অংশটা কি? সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট। আর হি কেম ব্যাক হোম এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ। গুড। এরপর দেখো, হোয়েন হি টুক হিজ মিল হি ওয়েন্ট টু স্কুল। যখন সে খাবার খেলো তখন সে কি করলো? স্কুলে বা বিদ্যালয়ে গেল, তাই না? তাহলে এখানে কোনটা সাবঅর্ডিনেট? হোয়েন হি টুক হিজ মেল। এটা হলো সাবঅর্ডিনেট। আর হি ওয়েন্ট টু স্কুল হলো প্রিন্সিপাল ক্লোজ। এখন শোনো, প্রিন্সিপাল ক্লোজ। এখন এরকম হতে পারে সব সময় যে সাবঅর্ডিনেট ক্লোজটা প্রথমে থাকবে তা না, এটা কিন্তু পরেও থাকতে পারে। ঠিক আছে? তো এখানে তোমাকে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ চিনতে হবে কেন? কারণ যদি এই বাক্যটা পরীক্ষায় থাকে, কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষায় থাকে, যদি বলা হয় যে সিম্পল করতে হবে, সেক্ষেত্রে তোমাকে এই কমপ্লেক্স সেন্টেন্স কোন অংশে কাজ করতে হবে সেটা বোঝার জন্য কিন্তু এই দুটা ক্লোজ চিনতে হবে। জি কারণ স্যার। আমরা যখন এটাকে সিম্পলে নিয়ে আসব, তখন কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজকে নর্মালি আমরা ভেঙে ফেলে প্রিন্সিপাল ক্লোজকে রেখে দেব। সবসময় প্রিন্সিপাল ক্লোজ কিন্তু পরিবর্তন হয় না, সেটা সবসময় স্বাধীন থাকে এবং তার গায়ে হাত দেওয়া যায় না। কথা কি বুঝতে পারছো? তাহলে জি আমরা স্যার। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, তখন কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লোজের গায়ে হাত দিতে পারবো না। আমরা সাবঅর্ডিনেট ক্লোজকে ভেঙে সিম্পল বাক্যে আনতে গেলে সিম্পল বাক্যের বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে, কমপ্লেক্সে গেলে কম্পাউন্ড বাক্যে যেতে হবে, কম্পাউন্ড বাক্যের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য করতে হবে। তাহলে একটা বাক্য ভিন্ন ভিন্ন গঠনে চলে যাবে, কিন্তু সেখানে জি কিন্তু স্যার। প্রিন্সিপাল ক্লোজটা কিন্তু একই থাকে। সেজন্য আমাদেরকে ক্লোজ চিনতে হবে। আমি যদি ক্লোজ না চিনি তাহলে ভাঙবো কোনটাকে? কারণ সাবঅর্ডিনেটকে ভাঙতে জি হয়, স্যার। প্রিন্সিপাল ক্লোজের গায়েও হাত দেওয়া যাবে না। এখন যদি আমি এই দুইটা ক্লোজ না বুঝি ভালোভাবে, তাহলে তো বাবা আমি ওটাকে ভেঙে অন্য কোনো অন্য কোনো সেন্টেন্সে নিতে পারবো না। কথা কি বুঝতে পারছো?
জি সেই জন্য স্যার। এই বিষয়গুলো কিন্তু নিখুঁতভাবে জানতে হয়। আমরা এই যে এই বেসিক নলেজগুলো না জেনেই গ্রামার শুরু করে দেই, তারপর ওখানে যাওয়ার পরে হা হতাশ হয়ে যায় যে কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে কিছুই মাথায় আসতেছে না। আচ্ছা, জি এরপরে স্যার। দেখো, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট গো টু কলেজ। এখানে সাবজেক্ট কোনটা? As he is ill এটা সাবঅর্ডিনেট, আর হ্যাঁ হি হ্যাঁ ক্যান নট গো টু স্কুল এটা প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাবঅর্ডিনেট। শাইন ইন লাইফ। তাহলে সাবজেক্ট কোনটা এখানে? uh, unless you work hard। হুম, হুম, যে যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তুমি সফলতা অর্জন করতে পারবে না। পারবে না। আচ্ছা, এরপরে এখানে দেখো, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে এই ট্রেন ছেড়ে গেল। বলতো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, প্রিন্সিপাল কোনটা? নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে একটা ব্যাপার আছে কিন্তু, এই যেখানে কিন্তু দেন আছে একটা, এই দেন কিন্তু নো সোনার হ্যাডের সঙ্গে সম্পর্ক। নো সোনার হ্যাডের পরে কি বসে? দেন বসে। দেন। তাহলে এখানে কিন্তু এই নো সোনার হ্যাড দেন, নো সোনার হ্যাড ডট ডট দেন, অর্থাৎ এই কনজাংশনটা কিন্তু মূলত হি রিচ দ্য স্টেশন এই অংশের সঙ্গে সংযুক্ত। আর এরপরে দ্য ট্রেন লেফট, এটা কিন্তু আলাদা। ট্রেন, জি স্যার। তাহলে এখানে কিন্তু এই অংশটা হলো সাবঅর্ডিনেট, তাই না? আর দ্য ট্রেন লেফট এই অংশটা হলো প্রিন্সিপাল। ঠিক আছে। প্রিন্সিপাল। আচ্ছা, স্যার, প্রিন্সিপাল ক্লোজ তো স্বাধীন ভাগে মানে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। জি জি জি, মানে এই অংশটা, আচ্ছা, আবার হ্যাঁ হ্যাঁ, সাবঅর্ডিনেট হচ্ছে প্রিন্সিপাল বাক্যের উপরে নির্ভরশীল থাকে। গুড। ওই আমি বাংলা পড়াই বুঝছি, এমনি হ্যাঁ হ্যাঁ বুঝি হ্যাঁ, নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত এই যে চেনার উপায়, দেখো চেনার উপায়টা হলো যেটা, এই বিষয়টা তোমাকে জানতে হবে, এই কনজাংশন গুলো চিনতে হবে। এই কনজাংশন গুলো যেখানে থাকবে সেটাই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে কনজাংশন দেখে কিন্তু তুমি কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবে। এটা কিন্তু আমি আলাদাভাবে সুন্দরভাবে সাজিয়ে দিছি, যেটা নর্মালি কিন্তু বইতে এভাবে লেখা থাকে না যে এই কনজাংশন গুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। বুঝতে পারছো? জি স্যার। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা? ওই যে হোয়াট, হাউ, হ্যাঁ, হোয়াট, হাউ, যেগুলো যে সব শব্দের প্রথমে ডব্লিউ এবং এইচ এই ডাব্লিউএইচ দুইটা রয়েছে। লেটার থাকে সেগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই, এইগুলা, হুম, হুম, হু ইজ, তাই না এগুলা? আচ্ছা, জি তারপর স্যার। দেখো, এছাড়া থাকবে ইফ, দো বা অলদো থাকবে, সো দ্যাট থাকবে, সো ডট ডট দ্যাট থাকবে, অ্যাজ বা সিন্স থাকবে, অ্যাজ সুন অ্যাজ থাকবে, দ্যাট, আনলেস, স্টিল, আনটিল, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। নো সুনার হ্যাডের পরে কিন্তু দেন থাকে, কি থাকে? দেন। নো সুনার হ্যাডের পরে দেন থাকে। আর হার্ডলি হ্যাডের পরে হোয়েন থাকে। স্কার্সলি হ্যাডের পরেও কিন্তু হোয়েন থাকে। হুম। এরপরে বিফোর, আফটার ইত্যাদি দিয়ে বাক্য থাকে। এই কনজাংশন গুলো যদি আমরা চিনি, তাহলে কিন্তু আমাদের ওই যে কানেক্টর করতে সুবিধা হবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, কানেক্টরে কিন্তু এদের মধ্যে থাকে। সেজন্য আমি তোমাকে বলছিলাম যে আগে আমরা যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স গুলো পড়ি, তাহলে আমাদের জন্য কমপ্লেক্স সেন্টেন্স এবং কানেক্টর সহজ হয়ে যাবে। মানে এক সাইড পড়লে আর জি এক সাইড স্যার। সহজ হয়ে যায়, এক সাইড ভালোভাবে পড়লে আর এক সাইড সহজ হয়ে যায়। কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে পারবে না কমপ্লেক্স? জি স্যার, পারবো। এই যে চিহ্নগুলো, এই যে মার্ক করা রয়েছে, এই যে কালো কালি দিয়ে মার্ক, মানে হাইলাইট করা হয়েছে, এইটুক কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। জি স্যার। আমি ধরবো যে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় বলো, তখন তোমাকে বলতে হবে যে স্যার কমপ্লেক্স সেন্টেন্স ডব্লিউ ইজ হোয়াট, ইফ, দো, অল দো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এগুলো বলতে হবে। যে স্যার এগুলো থাকলে জি স্যার। সেই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়। এবং তাছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে মূলত একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবরেট ক্লোজ থাকে। ঠিক আছে। সাবঅর্ডিনেট করতে হবে। আচ্ছা, আমরা জি স্যার। কম্পাউন্ডে চলে যাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স এর অর্থ হলো যৌগিক বাক্য। এখানে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে। কি থাকে? একাধিক প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমার মনে ক্লোজ। আছে ওই যে কোঅর্ডিনেট বাক্যের কথা, কোঅর্ডিনেট ক্লোজের কথা। জি স্যার। হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লোজ কোনগুলা? কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে সেইগুলা যেগুলোর কনজাংশনের দুই পাশেই একই রকম থাকে। কি থাকে? দুইটা প্রিন্সিপাল ক্লোজ, মানে যে একটি দুইটাই স্বাধীন। কনজাংশন ছাড়া দুইটি যুক্ত থাকে, দুইটা হ্যাঁ, বাক্য। দুইটাই যুক্ত থাকে, দুইটাই স্বাধীন থাকে। ঠিক আছে, জি এইরকম স্যার।
এরকম দুইটা প্রিন্সিপাল ক্লোজ যখন যুক্ত হবে কোনো কনজাংশন দ্বারা, তাহলে সেটা হবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? যেমন জি দেখো, স্যার। ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তুমি কঠোর লাইফ। পরিশ্রম করো এবং তুমি জীবন উন্নতি করতে পারবে। ঠিক আছে? হি ইজ পোর, সে গরিব, স্যার। বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত, অ্যান্ড সো, এবং তাই হি কেম ব্যাক হোম, বাড়ি ফিরে এলো। হি টুক হিজ মিল, সে তার খাবার খেলো, অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল, এবং সে স্কুলে বিদ্যালয়ে গেল। এরপর দেখো, হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ, অ্যান্ড হি ক্যান নট টেল এ লাই, এবং সে মিথ্যা বলতে পারে না। হি ইজ ইল, সো হি ক্যান নট গো টু স্কুল, সে অসুস্থ, তাই সে স্কুলে যেতে পারে না। তারপর দেখো, ইউ ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তুমি কঠোর পরিশ্রম করো, অথবা বা নইলে, এখানে নইলে অর্থ আসবে ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি উন্নতি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না। পারবেন। এইগুলো বাক্যগুলো উদাহরণ। আর এইখানে দেখো তার চেনার উপায় রয়েছে। এই তোমাকে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কোন কন্ডিশন থাকলে আমি বুঝবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কন্ডিশনগুলো তোমাকে মুখস্থ করতে হবে, জানতে হবে। জি স্যার। কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত অ্যান্ড, বাট, অর, দেয়ারফর, এই দেখো এগুলো কিন্তু তোমার কানেক্টর হিসেবে কাজ করে, যে দেয়ারফর, তাই না? আদারওয়াইজ, হুম, দেন, বাট। আইদার অর, নেইদার অর, তারপর বোথ ডট ডট এন্ড, নট অনলি বাট অলসো, এই যে অলসো, বিকজ, এগুলা কিন্তু ওই যে তোমার কানেক্টর হিসেবে কাজ করে, কাজ করে না? জি স্যার। তাহলে তাহলে তুমি এই কনভেনশন গুলো মুখস্থ করে ফেলো, তাহলে তোমার ওই যে পরবর্তী কানেক্টর গুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা জি স্যার। আহ, জানলাম যে এখানে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, তারপরে এই কনভেনশন গুলো থাকে। এই হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা, চেনার উপায়। উদাহরণ এবং চেনার উপায়। তাহলে এইটাই হলো তোমার পড়া। যেহেতু তোমার কাছে এটা আছে শীট, জি সেজন্য স্যার। এটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিব না, পাঠাবো না। জি যেটা স্যার। থাকবে আমাকে বলবে যে স্যার এই নোটটা নেই, তাহলে আমি ওই নোটটা তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম। এখন এই আলোচনা তোমার বুঝে আসে নাই, বা এ সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা বলো আমাকে। না স্যার, প্রশ্ন নাই। বাট মানে আমরা যে প্রিন্সিপাল, মানে ফার্স্টে যে পড়লাম যে সিম্পল সেন্টেন্স, হুম। তো সিম্পল সেন্টেন্সে তো মানে দুইটা অংশ থাকে। হ্যাঁ, গুড, ভেরি গুড। শোনো, এখানে দুটো অংশ থাকলে কি হবে দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান পোস্ট ফাইন লাইফ, এখানে কিন্তু একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, ফিল্ড ভার্ব থাকবে। আর যে জি অংশগুলো স্যার। আছে ওই অংশগুলাতে তোমার সাবজেক্ট থাকবে না, বা ফিল্ড ভার্ব থাকবে না। কিন্তু এখানে দেখো, প্রত্যেকটাই কিন্তু দুইটা করে সাবজেক্ট আছে, দুইটা করে ফিল্ড ভার্ব আছে। ক্লিয়ার? কমপ্লেক্সে। জি স্যার। আবার কম্পাউন্ডে কিন্তু তাই, দুইটা করে সাবজেক্ট, দুইটা করে ফিল্ড ভার্ব। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে মূল পার্থক্য। আর একটা জিনিস বলে রাখি আমি, সেটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সের মধ্যে যে লেস থাকে, আমি এটাকে লেস বলি। কি বলি? লেস। লেস। এখানে প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে একটা লেস থাকে। এই লেসটাই কিন্তু খুব মারাত্মক জিনিস, বুঝছো? এখান থেকেই তোমাকে কম্পাউন্ডে যেতে হবে, এখান থেকেই তোমাকে ভেঙে কমপ্লেক্সে যেতে হবে। সেজন্য আমি জি তোমাকে স্যার। বুঝাই দিলাম যে ফিনিট আর নন ফিনিট, বুঝছো? সিম্পল জি সেন্টেন্স স্যার। চেনার উপায়, যে এগুলো আমরা চেনার উপায় কেন শিখলাম, যে এগুলো দেখলে আমরা বুঝবো এটা সিম্পল সেন্টেন্স। আর আমরা যখন কম্পাউন্ড কমপ্লেক্সে যাব, তখন কিন্তু এই যে ইউ ক্যান পোস্টফাইন লাইফ, এরা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এর গায়ে হাত দেওয়া যাবে না। এটা জি এরকম স্যার। থাকবে, অপরিবর্তিত থাকবে। আমাদের কাজ করতে হবে যে এই যে অংশ থেকে, বাই ওয়ার্কিং হার্ড। জি স্যার। সেজন্য আমি তোমাকে নন ফিনিট অংশটা বুঝিয়ে দিলাম, যে নন ফিনিট ভার্ব থাকলে সেই অংশ থেকে আমাদের কাজ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এই লেস যুক্ত বাক্য থাকবে, এবং একটা ফিল্ড ভার্ব থাকবে, এবং একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট। তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হবে। আর যদি এই লেস বাদ দাও, এই লেসটা বাদ দিলে, বলো তো এটা কি সেন্টেন্স হয়ে যাবে? ইউ ক্যান পোস্ট ফাইন লাইফ। অ্যাফার্মেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ভেরি গুড, দেখছো? গুড। তাহলে এটা কিন্তু তখন অর্থ অনুসারে পাঁচ প্রকার সেন্টেন্স সেখানে চলে যাবে, সেটা আর গঠন অনুসারে থাকবে না। এটা এটা যে গঠন অনুসারে, গঠন মানে কি, এর চেহারা আলাদা, এর স্ট্রাকচার আলাদা। হ্যাঁ, স্ট্রাকচার, গঠনের ইংলিশ কি? স্ট্রাকচার। আর তোমার ওই যে সিম্পল সেন্টেন্স, এগুলো হচ্ছে গঠন অনুসারে। আর ওই যে অর্থ অনুসারে হচ্ছে পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো পাঁচ প্রকার আছে। এই জি স্যার। জন্যই এটাকে গঠন অনুসারে বলা হয়। কি অনুসারে বলা হয়?
গঠন অনুসারে। এর গঠনটা একটু আলাদা, ভিন্ন। হ্যাঁ, যাই হোক, তাহলে আজকে তোমার আর এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই? না স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে, ততক্ষণে ভালো থেকো। আল্লাহ হাফেজ। স্যার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।